কি হলো এটা? সাদিদ কি তার পা খেয়ে নিয়েছে নাকি? নতুবা পা কোথায়? নীলা বোকার মতো পা নাড়াতে লাগলো। পা খাইনি, এমন নড়াচড়া করলে ঠিকই খেয়ে নেবো। হুটহাট কোলে নেন কেন? ব্যথা পেয়ে পা ভাঙবে, রিক্স আমি নিতে পারবো না। নীলার লজ্জা লাগছে। এমনভাবে কারো কোলে উঠলে লজ্জা যে লাগারই কথা, তার উপর ছেলে হলে তো আরও বিপজ্জনক। নীলা কণ্ঠে জড়তা নিয়ে বলল। নিচে নামিয়ে দিন, আমি পারবো না। সাদিদ পাত্তা দিল না, উল্টো নীলাকে আর একটু শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। অদ্ভুত ভালো লাগায় নীলার শরীর জড়িয়ে যাচ্ছে। একটা ছেলে একটা মেয়েকে এমন অন্ধকারাচ্ছন্ন রাস্তায় কোলে নিয়ে হাঁটছে। বিষয়টা মেয়েটার জন্য লজ্জা, এমনকি ভয়ঙ্কর লজ্জাজনক। কিন্তু নীলার ভালো লাগছে। লজ্জা লাগলেও ভালো লাগার পরিমাণটার ওজন সেক্ষেত্রে অনেক বেশি। হলুদ বাতি লাগানো, স্থির হয়ে দাঁড়ানো এক রিকশার সামনে এসে সাদিদ থামল। নীলাকে রিকশার সিটে বসিয়ে দিতেই চালক বলে উঠল। ভাইজান, মেলা রাত হইরা লইছেন, বহুক্ষণ ধইরা বইয়া আছি। মামা ক্ষমা করবেন, ইচ্ছে করে দেরি করে দিই, এই ম্যাডামের জন্য লেট হলো। আইসা আপনি বন, অহন এমনই দেরি হইয়া গেছে। সাদিদও এবার সিটে চড়ে বসলো। নীলা কেবল নীরব দর্শকের ন্যায় তাকিয়ে সবটা দেখলো। সবকিছু তার মাথার উপর নিয়ে যাচ্ছে। নীলা অন্যমনস্ক থাকায় রিকশার ঝাঁকুনিতে পড়ে যেতে নিলেই সাদিদ দ্রুত আগলে নিল। রাগী স্বরে ধমকে উঠল। খেয়াল কোথায় থাকে, এখনই পড়ে যেতে। বলেই পেছন দিয়ে এক হাত নিয়ে নীলার কোমর চেপে ধরল। সাদিদের এমন স্পর্শে নীলার শরীর কেমন যেন করছে, তাই মাথা নিচু করে বলল। ছেড়ে দিন, এবার ভালোভাবে ধরে রাখবো। সাদিদ ছাড়ল না, এমনকি নীলাকে ধরতেও দিল না। টান মেরে নিজের পাশে নিয়ে আসলো, কোমরে হাত চেপে রেখে একেবারে নিজের শরীর ঘেঁষে বসালো। নীলার অবস্থা খারাপ। সাদিদের শরীরের মিষ্টি ঘ্রাণ নীলাকে ক্রমশ নড়ে বড়ে করে দিচ্ছে। ছেলেটা এমন কেন পুরো শরীর অসাড় করে দেয়? আর একটু নড়লে কিছু একটা করে বসবো কিন্তু। কি করবেন? কি করবেন? নীলার লেগে যাওয়া কণ্ঠ শুনে সাদিদ ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। কানের পাশের চুলগুলো পেছনে গুজে দিতে লাগিয়ে নিচু স্বরে বলল। যুবক যুবতীর রিক্সায় হুড তোলা নিষেধ, আর তুললে সেটা গভীর কিছু। আমি সেই গভীর কিছুই করব। নীলা জামা খামচে ধরল। সাদিদের গরম নিঃশ্বাসগুলো এসে তার কানের গলায় লাগছে। শরীর ক্রমশ শিহরিত হয়ে উঠছে। নীলা ভদ্র মেয়ের মতো নড়াচড়া থামিয়ে দিল, একেবারে স্থির কাঠ হয়ে বসলো। সাদিদ দুষ্টু হেসে নীলার কানের লতিতে ঠোঁট স্পর্শ করলো। নীলা চোখ মুখ খিচে অন্যদিকে তাকালো, তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম। সাদিদ মুখ তুলে নীলাকে এমন অবস্থায় দেখে মৃদু হাসল। নিজের সাথে নিবিড়ভাবে জড়িয়ে দেখে আবছা অন্ধকারে নীলার লজ্জা মাখা মুখটা আবছাই দেখতে পেল। ঘুমের মধ্যে কেউ চাদর ধরে টানাটানি করাতে শান্ত আবারও টান মেরে শরীরে চাদর দিল। কিন্তু এ তো মহাবিপদ, বারবার চাদর চলে যাচ্ছে। শান্ত ঘুমে চোখ বন্ধ রেখেই জড়ানো কণ্ঠে বলল। নীলপেপি, চাদর টানিস না, শীত লাগে। কিন্তু না, আবারও চাদর টানাটানি। বিরক্তিতে শান্ত ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে ফেলল। লাথি খাস না, রাতের বেলা এমন টানাটানি করতেছিস কেন? কিন্তু আবারও চাদরে টান পড়তেই শান্ত রেগে গিয়ে উঠে বসল। কিন্তু এ কি, রুমপুর অন্ধকারের রাজ্য, সবুজ আলোর ড্রিম লাইটটাও নেই, জানালার পর্দাগুলো টানা দেয়া। এক কথায় রুমের মধ্যে আলোর বিন্দু মাত্র ছিটে ফোটা নেই। রুমের এমন ছমছমে অবস্থায় শান্তর কিছুটা ভয় লাগলো। হাত বাড়িয়ে পাশ থেকে নীলাকে খুঁজতে লাগলো, কিন্তু নীলার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। শান্তর এবার ঠান্ডার মধ্যে ঘাম ছুটতে লাগলো, কাপা স্বরে ডেকে উঠল। নীল! কোনো সারা শব্দ নেই। সে একটু পিছিয়ে গিয়ে আবারও ডাকলো। নীল, আছিস? দিদি ভাই, এই দিদি ভাই। শান্তর এবার সত্যি প্রচণ্ড ভয় লাগছে। নীলা প্রিয়তির নিঃশব্দতা যেন ভয়ের মূল কারণ। এখন গলা দিয়ে আরও শব্দ বের হচ্ছে না। হাত বাড়িয়ে ফোন খুঁজতে লাগলো, কিন্তু দরকারের সময় কিছুই পাওয়া যায় না। শান্তর ভয়ে কণ্ঠ লেগে আসছে, গলা দিয়ে স্বর বের হচ্ছে না। কোনো মতে বলল। কেউ কথা বলো, আমার ভয় করছে। কথার পিঠে কোনো উত্তর আসলো না, কিন্তু সাদা কাপড়ে মোড়ানো একটা বস্তু এগিয়ে আসতে লাগলো। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সাদা বস্তুর মাথার পাশে লাল রঙের বৃত্তাকার দুটো লেজার লাইটের আলোর ন্যায় জ্বলতে লাগলো। শান্ত পেছাতে পেছাতে একেবারে বিছানার পাশের দেয়ালে লেগে গেছে। শরীর তার মুহূর্তেই ঘেমে চুপচুপা। এখন আর কথাও গলা দিয়ে বের হচ্ছে না, বড্ড পানি পিপাসা পাচ্ছে। সাদা বস্তু এগিয়ে এসে এবার শান্তর বিছানার সামনে দাঁড়ালো। শব্দহীন মাথা দু একবার উপর নিচ করল।
শান্ত কাপা হাতে মুখ শক্ত করে চেপে ধরে আছে। প্রাণপণ ইচ্ছা উপস্থিত বস্তু যেন তাকে দেখতে না পায়। বস্তুটি এসে শান্তর বিছানার কিনারায় বসল। সাদা বস্তু স্থির হয়ে মাথা নিচু করে বসে আছে। শান্তকে এখন দৌড় দিবে নাকি সাদা বস্তুর পাশে এভাবেই শ্বাসরুদ্ধ করে বসে থাকবে? সাদা বস্তু কিছুক্ষণ বসে থেকে বিছানায় উঠতে লাগলো। চতুষ্পদ জন্তুর ন্যায় সে বিছানায় পা গুটিয়ে উঠতে লাগলো। শান্তর চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু তার গলা কাঠ ভেতর শুকিয়ে মরুভূমি। শব্দকে এই মুহূর্তে সউচ্চারণ করাও সম্ভব নয়। জন্তুটি এগিয়ে এসে শান্তর মুখ বরাবর বসল। শান্ত দুই হাতে শক্ত করে মুখ চেপে নিঃশ্বাস সম্পূর্ণ বন্ধ করার চেষ্টায়। শরীর ঘেমে একাকার। সাদা বস্তু কিছুক্ষণ শান্তর সামনে বসে থেকে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। সময় যেতে লাগলো। সাদা বস্তু বিন্দুমাত্র নড়ে চড়ে না। শান্ত স্থির, দম বন্ধ হয়ে আসছে। এখান থেকে যেতে হবে, নতুবা আজ এখানেই তার শেষ নিঃশ্বাস হবে। শান্ত সাহসে কুলাচ্ছে না। সে নড়লেই বস্তু টের পাবে, কিন্তু তার দম এসে গলায় আটকে রয়েছে। যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। শান্ত মুখে হাত চেপেই বিছানা থেকে লাফ দিতে গেল, কিন্তু পারল না, কেননা সাদা বস্তু উঠে বসে তার হাত চেপে ধরেছে। অন্ধকারাচ্ছন্ন রুমে কেবলমাত্র একটা ভয়ার্ত আর্তনাদ ভেসে আসলো। বইরে গেলাম। শান্ত অনবরত বিছানায় দাপাদাপি করছে। সাদা বস্তুটা তার মুখ শক্ত করে চেপে ধরেছে। মুখ দিয়ে বিন্দুমাত্র আওয়াজ বের করার সামর্থ্য শান্তর নেই। অপরদিকে অন্ধকারে এত ভয় পেয়ে শান্ত ঘেমে নেই একাকার। উমতা বিছুম ইনতা মিচু উতমাহু। হঠাৎ ভয়ঙ্কর কর্কশ কণ্ঠ শুনে শান্ত এবার কেঁদেই দিল। তার জীবনের বোধহয় আজই শেষ দিন। সাদা বস্তুটা মাথা খানিক এপাশ ওপাশ দুলিয়ে আবারও গর্জে উঠল। তিতবা ইন্দামিতু উস্থিনা শান্তর বাচ্চা, তুই শাস্তি পাবি। সাদা ভূতের নিজস্ব ভাষা ছেড়ে হঠাৎ বাংলা ভাষায় নেমে আসাতে শান্ত কিছুটা অবাক হলো, কিন্তু অবাকের মাত্রা ভয়ের থেকে অনেক কম। কি করবে বা কি করা উচিত শান্তর মাথায় আসছে না। সে আকুতি জানাতে চাইল। ছে ছে সাদা ভূত এবার খানিকটা সহায় হয়ে তার মুখ থেকে হাত সরিয়ে নিল। প্লিজ ছেড়ে দিন। তুই শাস্তি পাবি, আর শাস্তি হচ্ছে আমি আজ রাতে খাইনি, তাই তোকে এখন খেয়ে ফেলবো। না। শান্ত সাহস সঞ্চয় করে চেঁচাতে গেলেই সাদা ভূত আবারও তার মুখ চেপে ধরল। সবসময় রাজাহাঁসের মতো এমন চেঁচাস কেন? এজন্যই তোকে খেয়ে ফেলবো। শান্ত কেঁদে দিয়ে কিছু বলতে চাইলে সাদা ভূত আবারও হাত খানিকটা ঢিলে করে দিল। দোহাই লাগে, আমাকে ক্ষমা করে দিন। আর জীবনেও কখনো চেঁচামেচি করবো না। গুড গার্ল। এই মা, সাদা ভূত দেখি ইংরেজিও পারে। শান্তকে ভয়ার্ত অবস্থার মধ্যে থেকেও তার অবাক চাহনি দেখে সাদা ভূত তাকে জোরে ধমকে উঠল। গুড গার্লকে এবার খেয়ে ফেলবো। উমা, খুব টেস্টি হবে। শান্ত শরীরের ঘ্রাণ একবার শুকে নিয়ে ভূতটা জিহ্বা দিয়ে আওয়াজ করতে লাগলো। শান্ত বেচারি বাঁচার জন্য যে দোয়া পড়বে এইটুকুও গুলিয়ে ফেলছে। সে আবারও কাঁদতে কাঁদতে ভূতের কাছে আকুতি জানালো। দয়া করে আমাকে খাবেন না, আমি এখনো বিয়ে করিনি। ইনফ্যাক্ট আমি এখনো ক্রাশ ট্রাশও খাইনি। ও সরি, একটা খেয়েছি, তাও হবো দুলা ভাইয়ের ওপর। সাদা ভূত এবার হেসে ফেলল, কিন্তু পর মুহূর্তেই কাশতে কাশতে নিজের গলা পরিষ্কার করে বলল, তুই দেখি হতভাগী, আর আমি অবলাদের খাই না, তাতে রুচি আসে না। এজন্যই তোকে আমি ক্ষমা করতে পারি। আপনি মহান, আপনার হৃদয় কোমল। আপনার ন্যায় এমন ভূত সব জায়গায় সৃষ্টি হোক। চুপ, দাঁত ফেলে দেব। তুই আমাকে ভং মারিস? ঠাট্টি মারবো এক চোরেই তোর মারি খালি। বলেই ভূত আবারও হাসল। শান্ত এবার তীক্ষ্ণ দৃষ্টিতে ভূত মহাশয়কে পরখ করছে। এতক্ষণ ভয় ছিল বিধায় অন্য কিছু মাথায় আসেনি, কিন্তু এখন আসছে। ভূত মহাশয়ের কথাগুলো কার সাথে যেন মিলে যাচ্ছে, আর হাসির আওয়াজটা যেন আরও বেশি। কিন্তু এই মুহূর্তে তার মাথা কাজ করছে না। সাদা ভূত শান্তর এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বুঝতে পেরে আবারও ধমকে উঠল। বেয়াদব ফাজিল, তুই কি এখন ভূতের সর্দারের উপরেও ক্রাশ খাবি নাকি? আচমকা ধমকে শান্তর তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যাঘাত ঘটল। নিজের ভাবনাকে ভুল ভেবে সে ভূতের কাছে আকুতি ভরা কণ্ঠে বলল, না না, ক্ষমা করুন, হবুজ আমি বুঝতে পারিনি। আপনি রাগ করবেন না, আমাকে এবারের মধ্যে ছেড়ে দিন। আচ্ছা, তুই যেহেতু অবুঝ, তাই তোকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। ভূত মহাশয়, আমি সব শর্তে রাজি। খুব ভালো, তাহলে শোন, আজ থেকে নামধারী সকল সুদর্শন যুবককে দেখলেই তুই তাদেরকে কদমবুচি করবি, তাদের চরণ স্পর্শ করতে দ্বিধা করবি না। কিছুক্ষণ থেমে আবারও সাদা ভূত বলে উঠল,
এই শর্ত যথাযোগ্যভাবে পালন করলে তো শাস্তি মওকুফ করা হবে। এই বলে ভূত মহাশয় ওনার গুরুত্বপূর্ণ বক্তব্যের ইতি টানলেন। সাদা ভূতের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু জানালার পর্দার ফাঁক ফোকরে যতটুকু আলো রুমে আসছে তাতে ওনার চালচলনে যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে সেটা ঠিকই বোঝা যাচ্ছে। শান্ত না চাইতেও এখন ভূতের উপর প্রবল সন্দেহ হচ্ছে। যদিও ভূতের উপর মানুষের সন্দেহ করা যুক্তিসঙ্গত নয়, কিন্তু তারপরও শান্তর হচ্ছে। বিশেষ করে ত বর্ণের নাম উল্লেখ করাতে সন্দেহটা আরও জোরদার হচ্ছে। কিন্তু সে কোনো সন্দেহের সমাধান খুঁজে পাচ্ছে না। শান্তকে এমন চুপচাপ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে দেখে ভূত আবারও গর্জে উঠল। বেয়াদব মেয়ে, তুই এমন পিকে মুভির আমির খানের মতো তাকাচ্ছিস কেন? দাঁত ফেলে দেব। শান্ত এবার ভয় পেল না, বরং বুকে হাত বেঁধে সেও ধমকে উঠল। আধুনিক যুগের ভূত তুই না আমি, তোর দাঁত ফেলে দিব। সাদা ভূতের হঠাৎ কাশি উঠে গেল। পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে বুঝতে পেরে সে স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিল। আচ্ছা আচ্ছা, তুই হতবাগী মেয়ে, তাই আজকের মতো তোকে ক্ষমা করে চলে যাচ্ছি। বলে ভূত মহাশয় বিছানা থেকে নামতে গেলে সে আটকে গেল, কেননা শান্ত ভূতের গলায় শক্ত করে 2 হাত দিয়ে চেপে ধরেছে। আরে আরে বেয়াদব মেয়ে, তুই করছিস কি? আমি দম আটকে মরে যাবো তো। তাই বুঝি? ভূতেরও দম আটকে যায়? আমার জানা মতে ভূত সমাজের সদস্যরা তো মরে যাবার পরই ভূত হয়। সর্দারদের মরতে হয় না, কিন্তু তুই এখন সত্যি আমাকে মেরে ফেলবি। ছাড় বলছি। কে শোনে কার কথা? শান্ত নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সাদা ভূতের গলা আটকে ধরেছে। ভূত বাবা শক্তি প্রয়োগ করছে ঠিক, কিন্তু সুবিধা করতে পারছে না। অপরদিকে তার দম এসে গলায় আটকেছে। তাই সাদা ভূত এবার হুমড়ি খেয়ে শান্তকে নিয়ে বিছানায় পড়ল। শান্ত তারপরও গলা না ছাড়াতে সে এবার কোনো মতে নিজের পরিধেয় কাপড়টা খুলতে লাগলো। মুখটা কোনোভাবে খুলে ভূত মহাশয় আটকে যাওয়া গলায় বলল, শান্তর বাচ্চা, গলা ছাড়। তুই আমার সত্যি মেরে ভূত বানিয়ে দিবি। শান্ত হঠাৎ চমকে উঠল। সে ভূতের গলা ছেড়ে পেছন থেকে সামনে আসতেই তার চোখ ছানা পড়া। আপনি? তানভীর অনবরত কাশতে লাগলো। শান্ত সবকিছু ভুলে গিয়ে দ্রুত লাইট জ্বালিয়ে দিল। পাশে টেবিল থেকে পানি এনে দিতেই তানভীর ঢকঢক করে গ্লাস খালি করলো। তুই মেয়ে না অন্য কিছু? হ্যাঁ, এইভাবে কেউ গলা চেপে ধরে? শান্ত এতক্ষণ মানবতা দেখালে এবার খেপে গেল। সে বিছানায় লাফ দিয়ে উঠে বালিশ হাতে নিয়ে ধুমধাম তানভীরকে এক চট লাগাতে শুরু করলো। এই ফাজিল মেয়ে। শান্তকে আর পায় কে? তানভীরকে একাধারে অগণিত মাই শুরু করলো। তাকে থামাতে তানভীর জোর করে তাকে আঁকড়ে ধরল। ছাড়ুন বলছি, বেয়াদব ছেলে, আমার হাত ছাড়ুন। শান্ত নিজেকে ছোটাতে পাগলামি করতেই তানভীর তাকে বিছানায় ফেলে চেপে ধরল। চুপ! আর একটা আওয়াজ করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর থেকে খারাপ কেউ হতেও পারবে না। ছাড় আমাকে। কুত্তা লেজ, বিড়ালের লেজ, গরু লেজ। সব লেস কেন? পুরোটা কেন নয়? তুই পুরোটাই যোগ্য না। ছাড় বলছি। তানভীর এবার হেসে ফেলল। সে শান্তকে ছেড়ে পাশে শুয়ে পেট ধরে হাসতে লাগলো। শান্ত তেরে এসে আবারও মারতে গেলে তানভীর তাকে 2 হাতে আঁকড়ে ধরল। পুরোপুরি পাগল। তোর থেকে কম। আমাকে ভয় দেখিয়েছিস? এত বড় সাহস! তানভীর তারপরও হাসতে লাগলো, যা দেখে শান্তর রাগ দরদর করে বাড়ছে। হঠাৎ তানভীর রাগে ফোঁসফোঁস করা শান্তর দিকে এক দৃষ্টিতে তাকালো। শান্তর অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই, সে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত। আচমকা তানভীর শান্তকে এক প্রকার ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তাকে আর কোনো কিছু না বলতে দিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। শান্ত খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেলেও পরক্ষণেই রাগে গর্জে উঠল। কোথায় যাচ্ছিস? সাহস থাকলে আবার আয়। তোর হাড় কর ভেঙে আমি ভূতদেরকে 40 দাঁত খাওয়াবো। নদীর পাড়ের শীতল বাতাসে গা ক্রমশ শিহরিত হবার জোগাড়। নীলা চঞ্চল দৃষ্টি নিয়ে এদিক ওদিক ঘুরে দেখছে, মুখে তার বিস্তৃত হাসি। খুব সুন্দর। সাদিদ হাসল। সে নীলার হাতটা মুঠোতে নিয়ে সামনে এগিয়ে গেল। তীরে একটা ছিপ নৌকা বাঁধা। কি ফুল ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু নৌকাটা পুরোটা জুড়ে ফুল দিয়ে সাজানো। এসব কি? কেন, ভালো লাগছে না? সেটা কথা নয়, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাদিদ আবারও হাসলো। নীলা এখনো চোখ বড় বড় করে তীরে বাঁধা নৌকাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সাদিদ প্রথমে নৌকায় উঠে হাত বাড়িয়ে দিল। উঠে আসো। নীলা চমকিত দৃষ্টি নিয়েই নৌকায় উঠল। সাদিদ তাকে সাবধানে নিয়ে নৌকার অপর পাশে বসিয়ে দিল। হাঁটু গেড়ে নিচু হয়ে নীলার হাত দুটো নিজের হাতে নিল। সেদিন বলেছিলাম না নৌকায় বেড়াবি কিনা, পরে এই অবস্থার জন্য কথাটা রাখতে পারিনি।
তাই আজকে এইসব আয়োজন। নেভারল্যান্ডে সেদিনের কথা মনে হতেই নীলা মাথা নিচু করলো। কি একটা পরিস্থিতিতে তারা সেদিন পড়েছিল। সাদিদ নীলার থুতনিতে হাত দিয়ে নিচু করে রাখা তার মুখটা উপরে তুলল। আজ আবার পূর্ণিমা। পূর্ণিমা রাতে কথা রাখতে পারলে মন্দ হয় না, তাই এত রাতে এখানে নিয়ে আসলাম। তোমার খারাপ লেগেছে? নীলা নিঃশব্দে হাসলো। সামনের ব্যক্তিটা কি বোঝে না নীলার জন্য এই মুহূর্তটা কতটা মধুর। নীলার ঠোঁটে হাসি দেখে সাদিদ উঠে দাঁড়ালো, কেননা সে নিজের উত্তর পেয়ে গেছে। সাদিদ এক কদম যেতেই নীলার ডাক। আপনি কোথায় যান? কোথায় আর যাবো, মাঝি ভাইকে ছুটি দিয়েছি, তাই আজকের জন্য তোমার নৌকার মাঝি সাদিদ ইবনে শাহরিয়ার। আপনি মজা করছেন না তো? আমাকে দেখে এমনটাই মনে হচ্ছে? সিরিয়াস। আপনি নৌকা চালাতে পারেন? নীলা খানিক শুকনো কাশলো। সাদিদ নিজের মতো বানিয়ে নিয়েছে, তাই তাকে বলেও লাভ হবে না। সাদিদ বৈঠা হাতে নিয়ে অপর পাশে বসলো। প্রথম কয়েক মিনিট তাকে বেশ বেগ পেতে হলো। এদিকে যেতে চাইলে নৌকা ওইদিকে যায়। এই সময়টুকু নীলা হেসে কুটি কুটি। হ্যাঁ, তো আসার কি হলো? স্বাভাবিক একটা বিষয়। স্বাভাবিক বিষয় বিধায় হাসি আটকাতে পারছি না। ইংল্যান্ডে এত বছর পড়াশোনা করে এসে কেউ নৌকা চালাচ্ছে এমনটা সচরাচর চোখে দেখি না, তাই হাসি কন্ট্রোল হচ্ছে না। তাহলে সেটা বলো, এত কষ্ট করে হাসা দরকার কি? আমাকে বললেই তো হাসি রাস্তা বন্ধ করে দেবো। কি আসবো নাকি? নীলা বুঝলো না, তাই সে সাদিদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু সাদিদের নিচের ঠোঁট কামড়ানো দেখে দ্রুত চোখ ফিরিয়ে নিল। নিজের মনে আওড়ালো, অসভ্য পুরুষ। জোরে বলো, গালিগালাজ জোরে করতে হয়। নীলা লজ্জা পেল। জিরাফের কান বললে ভুল হবে না। নীলা ইতস্তত বোধ নিয়েই বলল, এত দূর যে চলে আসলাম কেউ যদি জানতে পারে, আপনি আগে বললে ভালো হতো। এত রাতে কে জানবে? আর জানলেও সমস্যা নেই। নীলা নখ খুঁড়তে লাগলো। সাদিদ নীলাকে পর্যবেক্ষণ করে আবার বলল, তোমার সমস্যা হলে বলতে পারো। না, আমি নিজের জন্য বলিনি। কিন্তু বলার তো কথা, মোটামুটি অপরিচিত একটা ছেলের সাথে এত রাতে একা আছো, সমস্যা অবশ্যই হওয়ারই কথা। নীলা উত্তর দিল না। কথা সত্য হলেও নীলার মাথায় একবারও এইসব আসেনি। কেন জানি সাদিদকে সে অবিশ্বাস করতে পারে না। বারবার নিয়ন্ত্রণহীন মনটা জোর গলায় এক কথাই বলে, এই ছেলেটা নিজের জীবন থাকতে নীলার ক্ষতি করবে না, এমনকি কাউকে ক্ষতি করার চেষ্টা অবধি করতে দিবে না। আমাকে ভয় করছে না যদি তোমার একাকিত্বের সুযোগ নেই? সাদিদের এমন কথায় নীলা মাথা নিচু করে লাজুক হাসলো, কিন্তু মুখে উত্তর দিল না। কিন্তু মনে মনে ঠিকই দিয়ে ফেলেছে। নীলাকে লাজুক হাসতে দেখে সাদিদও হাসল। বৈঠার আঘাতে নদীর পানিতে ছলাৎ ছলাৎ আওয়াজ হচ্ছে। অনেকটা সময় বৈঠা চালিয়ে সাদিদ নৌকা প্রায় মাঝ নদীতে নিয়ে আসলো। আশেপাশের ঘরবাড়ি গাছগুলোকে এখান থেকে বেশ ছোট ছোট দেখা যাচ্ছে। পূর্ণিমার চাঁদের আলোতে নৌকাটা বেশ উজ্জ্বল। সাদিদ এবার বৈঠা রেখে উঠে দাঁড়ালো। মাঝ বরাবর এসে নীলাকে ডাকলো, এখানে আসো। নীলাও আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসলো। সাদিদ মৃদু হেসে নীলাকে নিয়ে মাঝ নৌকায় বসলো। নৌকাটার পুরো পাটাতন ফুল দিয়ে আবৃত। নীলা নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ শুকতে গেলে সাদিদ বলল, লাল গোলাপ এবং রজনীগন্ধা। এসবের কি দরকার ছিল? সাদিদ উত্তর দিল না। ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো। নীলা আর সাহস করে আগ বাড়িয়ে কিছু বলতে গেল না। এই ছেলের সাথে কথা বললেই লজ্জা দেয়। দুজনেই চুপচাপ মাঝ নদীতে বসে আছে, দৃষ্টি উপরের ওই পূর্ণিমার চাঁদে। কিছু সময় পর সাদিদ আস্তে করে লম্বা হয়ে নৌকায় শুয়ে পড়ল। মাথার নিচে ডান হাত দিয়ে বলল, কতক্ষণ বসে থাকবে? তুমিও শুয়ে পড়ো। নীলা বসেই থাকলো। কিভাবে শুবে সেটাই চিন্তা করছে। পাশাপাশি শুতে পারবে না, আর অপরদিকে মাথা দিয়ে শুতে গেলে সাদিদের দিকে পা থাকবে। বিষয়টা খুবই দৃষ্টিকটু, তাই নীলা স্থির হয়ে বসেই থাকলো। কি হলো, আসো। আমি এখানেই ঠিক আছি। সাদিদ নীলার কথা শুনল না। হ্যাচকা টানে নিজের কাছে আনলো। আচমকা এমন করাতে নৌকা খানিকটা নড়ে চড়ে উঠতেই নীলা বিচলিত হলো। সে সাদিদের বাহুর শার্ট খামচে ধরল। ভয় পেয়েছো? হঠাৎ এমন করাতে একটু পেয়েছি। সাদিদ এবার আস্তে করে একটু সাইড হয়ে নিজের বাম হাতটা সোজা করে রাখলো। নীলার বাহুতে ধরে তাকে নিজের হাতের উপর শুইয়ে দিল। সাদিদের সাথে এমনভাবে শুয়ে থাকতে নীলার খুব লজ্জা লাগছে, তাই উঠে বসতে চেয়ে আটকে যাওয়া গলায় বলল, আমি বসবো, শুনতে ভালো লাগছে না। সাদিদ নীলার উঠে যাওয়ার অর্থ বুঝতে পারল, কিন্তু তারপরও শুনল না। নীলাকে জোরে টেনে এনে নিজের পাশে শুয়ে দিল। সাদিদের এত নিকটবর্তী হয়ে নীলার শরীরে কাঁটা দিয়ে উঠছে। সাদিদ এবার সোজা থেকে বাম কাঁধ হলো।
নীলার অবস্থা কাহিল। সাদিদের গরম নিঃশ্বাস তার চোখে মুখে এসে ঠিকরে পড়ছে। চোখের পাতা অনবরত টিপটিপ করছে, দৃষ্টি এলোমেলো। সাদিদ মৃদু হাসল, নীলাকে নিজের আরেকটু কাছে টেনে তার গালে হাত রাখলো। গালে আলতো করে হাত বুলিয়ে দিতেই নীলার চোখ খিচে বন্ধ করলো। তার পুরো শরীরে ঝড় বইছে। এখনো কি উত্তর নিয়ে ভয় আছে? আমাকে নিজের এত কাছে দেখেও কি দ্বিধায় থাকবে? নীলা এবার পিটপিট করে চোখ খুলল। সাদিদ এখনো নীলার গালে আলতো করে হাত বুলাচ্ছে। নীলাকে চোখ খুলতে দেখে সাদিদ মিষ্টি করে হাসলো। মাথা নিচু করে নীলার কপালে নিজের উষ্ণ ঠোঁট স্পর্শ করে আদর করে দিল। নীলা সাদিদের কাঁধ খামচে ধরে নিজের মধ্যকার কম্পনটা থামাতে চাইল। সাদিদ কপাল থেকে মুখ সরিয়ে নীলার চোখের দিকে তাকালো। চাঁদের আলোয় নীলার মুখের বর্ণে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু তার চোখ ঠোঁটের কম্পন দেখে সাদিদের বুঝতে অসুবিধা হলো না যে তার প্রাণ পাখি লজ্জা পাচ্ছে। সাদিদ আবারও হাসলো। নিস্তব্ধ রাতে তার মৃদু হাসির আওয়াজ চারপাশে শোনা গেল। সাদিদকে হাসতে দেখে নীলা আরও লজ্জা পেল। কাত হয়ে শুয়ে ওপর দিকে মুখ ঘোরালো। কিছু সময় নীরবতায় কেটে গেল, কিন্তু আচমকা নিজের কোমরে সাদিদের হাতের স্পর্শ পেতেই নীলা নৌকার পাটাতনে রাখা ফুলগুলো হাতের মুঠোয় নিয়ে পিষতে লাগলো। সাদিদ নিজের হাত নীলার কোমর গলিয়ে পেটে এনে ঠেকালো। পেট জড়িয়ে ধরে তাকে একটা নে তার বুকে টেনে নিল। নৌকা আচমকা নড়ে গিয়ে দোল খেতে লাগলো। নীরবতায় আচ্ছন্ন থাকা সেই পরিবেশ সামান্য দোলের কারণে শব্দটা কানে প্রচণ্ড লাগলো। নীলার শরীর থরথর করে কাঁপছে। এত গভীর হয়ে জীবনে কোনো পুরুষের সান্নিধ্যে এসে আসেনি। সাদিদই প্রথম ব্যক্তি যে নীলার এতটা কাছে এসেছিল, কিন্তু তখন বয়স অল্প, কৈশোর পেরিয়ে আসতে পারেনি। সে সময় সাদিদের স্পর্শগুলো শরীরে ঘৃণা ছাড়া আর কিছু সৃষ্টি করতে পারেনি, কিন্তু এখন তো সে প্রাপ্ত বয়স্ক যুবতীর ন্যায় সমস্ত শরীর জুড়ে তার শিহরণের ঢেউ। তাই সাদিদের স্পর্শগুলো তার রন্ধ্রে রন্ধ্রে ঘূর্ণিঝড়ের ন্যায় তুফান তুলছে। নীলার এই অবস্থার মধ্যেই সে তার পায়ে সাদিদের পায়ে স্পর্শ পেল। নীলা শরীরে রাতের পরনের হালকা টপসের সাথে প্লাজো সালোয়ার, পায়ের উন্মুক্ত স্থানে সাদিদের পায়ের ঘর্ষণে নীলা কাপা হাতে নিজের জামা খামচে ধরলো। সাদিদ নীলাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে পায়ে পা দিয়ে স্লাইড করছে। দুজনের ঘন নিঃশ্বাসের শব্দগুলো নিস্তব্ধতাকে ছিঁড়ে বের হয়ে আসছে। সাদিদ আচমকা নীলাকে ছেড়ে দিয়ে উঠে বসে। সাদিদ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মাথার চুলগুলো বার করে টেনে নিয়ে সে ঘাড় ঘুরিয়ে নীলার দিকে তাকলো। নীলা অরবরত কাঁপছে। সাদিদ এগিয়ে এসে হাত বাড়িয়ে নীলার সালোয়ার। বেশ খানিকক্ষণ নীরবতা। দুজনেই বর্তমান পরিস্থিতি নিয়ে বিব্রত। একজন লজ্জায় আর একজন নিজের উপর নিয়ন্ত্রণহীন হওয়ার তোরে। আরও কিছু সময় পেরিয়ে যাওয়ার পর সাদিদ আবেগময় কণ্ঠে ডেকে উঠল, প্রাণ পাখি। নিস্তব্ধতায় সাদিদের মায়া ভরা নিচু স্বরটা যেন নীলার বুকে গিয়ে লাগলো। সে দ্রুত চোখ খুলে সাদিদের দিকে তাকালো। তার চোখ মুখ ভীষণ মলিন দেখাচ্ছে। নীলার প্রচণ্ড লজ্জাই লাগছে। তারপরও সাদিদের এমন চেহারা দেখে সে উঠে বসলো। জড়তা নিয়েই বলল, কি হয়েছে আপনার? সাদিদ উত্তর দিল না। টান মেরে নীলাকে বুকে নিয়ে আসলো। শক্ত করে দুহাত দিয়ে তাকে আঁকড়ে ধরল। অসহায় চোখে বলে উঠল, এবারও আমাকে ভুল বুঝবে, কিন্তু বিশ্বাস করো কিছুক্ষণ আগে যা মানে আমি যেটা ইচ্ছে করে করিনি। তোমাকে দেখলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না, যেমনটা অতীতে হয়েছিল। প্লিজ এবার রাগ করো না। নীলা উত্তর দিল না। মাথা নিচু করে ভাবতে লাগলো সাদিদকে কি বলা উচিত। নীলার নীরবতা যেন সাদিদকে আরো যন্ত্রণা দিচ্ছে। সে নীলার মুখটা আবার উঁচু করে ধরে বলল, প্রাণ পাখি এবারও রাগ করবে? নীলা এবার লাজুক হাসলো। সত্যি বলতে মুখ আটকে আসছে, তারপরও আটকে যাওয়া গলায় বলল, তখন তো ছোট ছিলাম, এসব বুঝতাম না, কিন্তু এখন এতটুকু বলেই সে সাদিদের চোখের দিকে তাকালো। কি বলছিল ভাবতেই সে নিজেই লজ্জা পেল। সাদিদই বলল, এখন মানে আসলে আমি রাগ করিনি, আপনাকে অনুতপ্ত হতে হবে না। নীলা আর কিছু বলতে পারল না। এইটুকু বহু কষ্টে মুখ দিয়ে বের করেছে। সাদিদ নীলার লাজুক মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ হাজারটা খারাপ চিন্তা তার মাথায় চলে এসেছিল। এবার চিন্তা মুক্ত। আবারও নৌকায় শুয়ে পড়ল। মুখে আর কোনো কষ্ট বা অসহায়ত্বের ছাপ নেই। নীলা কি করবে বুঝতে পারছে না, তাই চুপচাপ বসেই রইল। সাদিদ এবার আর হাতে নয়, নীলাকে কাছে টেনে নিজের বুকে নিয়ে আসলো। আকাশের দিকে দৃষ্টি রেখে নীলার মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। সাদিদের বুকের তীব্র হৃদস্পন্দনের আওয়াজ নীলার কানে স্পষ্ট আসছে। তার কেন যেন মনে হচ্ছে এই বুক থেকে নিরাপদ এবং শান্তির জায়গা আর হতেই পারে না। তার এই মুহূর্তে খুব ইচ্ছে করছে সাদিদের বুকে চুমু খেতে, কিন্তু লজ্জায় লাল হয়ে চুমুর চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল। নীলা মুখ উঠিয়ে একবার সাদিদের দিকে তাকালো। সাদিদ বুঝতে পেরে নিজেও নীলার দিকে তাকালো। কিছু বলবে? নীলা ডানে বামে মাথা নাড়ল। সাদিদ মৃদু হেসে নীলাকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল। পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলল, প্রাণ পাখি জানো, তোমাকে নিয়ে রাত জেগে একসাথে চাঁদের আলো দেখবো।
এমনটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর যখন তুমি আমার এতটা কাছে, তখন কেন জানি বর্তমান অবস্থাকেও স্বপ্নই মনে হচ্ছে। এটা যে বাস্তব সেটা এখনো বিশ্বাস হচ্ছে না। বাকি একটা চিমটি দাও তো। না না, আমি এসব পারবো না। সাদিদ নীলার দিকে তাকিয়ে হাসলো। হাসতে হাসতেই তার নাকটা আলতো করে টিপে দিল। এবার নীলাও খিলখিলিয়ে হেসে ফেলল। দুজনই খুনসুটিতে চাঁদ দেখা উপভোগ করছে। রিসর্ট ফিরে যাবে? নীলার খুব ইচ্ছে করছে বলতে, থাকে না রাতটুকু, বেশ তো লাগছে, কিন্তু মুখে সেটা বলতে পারছে না। চলুন, অনেক সময় পেরিয়ে গেছে। সাদিদ উঠে বসে নৌকাটা তীরে নেবার জন্য বৈঠা হাতে নিল। তীরে এসে নীলাকে সাবধানে নিচে নামিয়ে চলে আসতে নিলেই নীলা বলে উঠল, ফুলগুলো সবার না? ফুল সরাবো কেন? মানে এভাবেই থাকবে? সকালে যদি মাঝি ভাই এসে নৌকায় ফুল দেখে তাহলে কি মনে করবে? সাদিদ হঠাৎ কথা থামিয়ে দিল। নীলার দিকে তাকালে সে দ্রুত দৃষ্টি নত করল। সাদিদ ঠোঁট কামড়ে হাসল, কিন্তু তারপরেও নীলার লাজুক মুখটা আবারও দেখার বড্ড ইচ্ছে হচ্ছে। তাই হাঁচকা টানে নীলার কোমর চেপে ধরল। কানের কাছে মুখ নিয়ে ফিচেল গলায় বলল, কি আর মনে করবে? যেটা স্বাভাবিক সেটাই মনে করবে। কিন্তু অস্বাভাবিক বিষয় এটাই যে স্বাভাবিক বিষয়টা আমাদের মধ্যে হয়নি। বড় দুঃখের বিষয়। নীলা লজ্জা পেয়ে সাদিদকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরালো। কয়েক কদম এগিয়ে যেতেই সাদিদ হাসতে হাসতেই বলল, আরে পাখি, কই যাও? মাত্রই না বললে নৌকার ফুল পরিষ্কার করবে। এখন আমাকে কাজে সহযোগিতা না করে কোথায় যাচ্ছ? নীলা লজ্জারাঙা মুখে পিছিয়ে আসলো। সাদিদের দিকে একবারও না তাকিয়ে নৌকার ফুলগুলো সরাতে ব্যস্ত হয়ে গেল। সাদিদ আর চোখে সবটাই পরখ করছে, আর নীলার অবস্থা দেখে ঠোঁট টিপে হাসছে। তার লজ্জাবতী লাজুকলতা। সকালের কড়ার রোদের আলোয় নীলার চোখে মুখে এসে লাগছে। পাশ থেকে আরেকটা বালিশ তুলে নিয়ে নীলা মুখ ঢেকে দিল। কিন্তু শান্তির ঘুমটা বেশিক্ষণ ঘুমোতে পারল না, কেননা শান্ত নামক অশান্ত ব্যক্তি রীতিমতো অত্যাচার শুরু করে দিয়েছে। বালিশ, গায়ের চাদর এমনভাবে টানাটানি শুরু করাতে নীলা ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, ইস, যা তো, বিরক্ত করিস না। কিন্তু কে শুনে কার কথা? শান্তর অনবরত ধাক্কা ধাক্কিতে নীলার চোখের ঘুম পালালো। পিটপিট করে চোখ খুলতেই সে দেখতে পেল কোমরে হাত দিয়ে শান্ত রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। সমস্যা কি? সকাল সকাল এমন ভাবে বিরক্ত করছিস কেন? তোকে যে তুলে আছাড় দিচ্ছি না, তার জন্য শুক্রিয়া আদায় কর। নীলা ভ্রু কুঁচকে তাকালো। সকাল সকাল শান্তর এমন তিরিক্ষি মেজাজের কারণটা সে ঠিক আঁচ করতে পারছে না। নীলাকে সুবিধা করে দিতে শান্তই এগিয়ে আসলো। রাতে কোথায় গিয়েছিলি? শান্তর সামান্য কথাটাতে নীলার এবার কাশি উঠে গেল। দৃষ্টি এলোমেলো হয়ে সে কথা সাজাতে মনোযোগ দিল, কিন্তু পরিস্থিতি সামলানোর মতো তেমন কোনো কথা মাথায় আসছে না। আসলে না, মানে আসলে নকলে বাদ দিয়ে সত্যি করে বল। শান্তর এমন রাগী স্বরে নীলা আরও ঘাবড়ে গেল। যতটুকু সাজাতে পেরেছিল এখন সেটাও গুলিয়ে ফেলল। এমত অবস্থায় প্রিয়তি রুমে আসলো। শান্তকে আবারও রাগী চেহারায় দেখে সে হাসি মুখেই বলল, শান্ত, তুমি আবার নীলাকে জেরা করতে লেগেছ? একটা রাত নিয়ে এত পড়েছ কেন? দিদি ভাই, তুমি বাধা দিও না। তুমি না হয় অন্য ভাইয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলে, কিন্তু নীল কোথায় গিয়েছিল সেটা আমাকে জানতেই হবে। আমাকে এমন বিপদের মুখে ফেলে কোথায় গিয়েছিলি তুই? মানে কি বিপদ? সেটা তোকে জানতে হবে না। তুই বল, তুই রাতে কোথায় ছিলি? নীলা এবার আর মোড়া ভাঙতে ভাঙতে উঠে দাঁড়ালো। বেশ আয়েশ করে একটা মিথ্যা কথা বলে ফেলল। ঘুম আসছিল না, তাই হাঁটাহাঁটি করতে বেরিয়ে গেছিলাম। বলেই এক প্রকার কেটে পড়ল। বিপজ্জনক জায়গা থেকে দ্রুত সরে যেতে পারলেই মঙ্গল। নীলা চলে যেতেই শান্ত রেগে গিয়ে ধুম করে বিছানায় বসল। তানভীরকে ব্লেন্ডার মেশিন দিয়ে জুস করে খেতে পারলে শান্তর বোধহয় কলিজাটা শীতল হতো। নীলা টুথব্রাশে পেস্ট নিয়ে আয়নার দিকে তাকাতেই তার হাত থেমে গেল। তার পরনে এখনও রাতের জামাটাই রয়েছে। আবারও রাতের কথাগুলো মনে পড়তেই নীলার শরীর মৃদু শিরশির করে উঠল। মনে হচ্ছে সাদিদের স্পর্শগুলো এখনও তার শরীরে কম্পন সৃষ্টি করছে। নীলা মাথা নিচু করে হাত দিয়ে মুখ ঢেকে লাজুক হাসল, আর সাদিদের লজ্জাজনক কথাগুলো মনে হতেই নিজেই আওড়ালো। অসভ্য পুরুষ। সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, কেবলমাত্র নীলা সাদিদি বাকি রয়ে গিয়েছিল। একসাথে দুজন দেরি করে ঘুম থেকে ওঠা নিয়ে সবাই কিছুটা অবাক হলেও কোইন্সিডেন্স ভেবে আর মাথা ঘামালো না। কিন্তু শান্ত তীক্ষ্ণ চোখে দুজনার হাবভাব পরখ করছে। তার জহুরির চোখ বলছে কিছু একটা তো ঘাপলা রয়েছে, কিন্তু সেই ঘাপলাটাই ঠিক করে ধরতে পারছে না। কিন্তু তার সন্দেহের অভিযান বহাল রয়েছে।
সাদিদ নীলাকে সাথে নিয়ে ব্রেকফাস্টের জন্য আসলো। বাকি সবাই তখন রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছে। রাতের কথাগুলো নীলার মাথায় অনবরত ঘুরঘুর করছে, তাই সাদিদের সামনে সেও লজ্জাই পাচ্ছে। কি হলো, খাও? জি খাচ্ছি। সাদিদ খেতে খেতে খেয়াল করছে নীলা শুধু চামচ নিয়ে নাড়াচাড়া করছে। একবার মুখে দিলে আর দেয়ার নাম নেই। সাদিদ এবার নিঃশব্দে উঠে দাঁড়ালো। নীলার একেবারে পাশে নিজের চেয়ারটা টান দিয়ে বসলো। এমন পাবলিক প্লেসে সাদিদকে নিজের এতটা কাছে আসতে দেখে নীলা দূরে সরে যেতে চাইল, কিন্তু সাদিদ সেটা হতে দিলে তো। কোথায় যাও? একটু দূরে বসি, সবাই দেখলে খারাপ ভাববে। তোমাকে এত পণ্ডিতি মারাতে হবে না, চুপচাপ বসো আর হাঁ করো। কি? ওপেন ইওর মাউথ। একদম না, দূরে সরুন বলছি। কে শোনে কার কথা? সাদিদ নিজেই নীলাকে খাইয়ে দিতে লাগলো, আর সে নিজেও খেয়ে নিল। নীলা তো লজ্জায় প্রায় শেষ। এক প্লেট, এমনকি একই স্পুন দিয়ে তারা খাবার খাচ্ছিল। সাদিদের অবশ্য সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে কেবল মনোযোগ সহকারে খাবার শেষ করেছে। পাখি, ক্যাপুচিনো কফি না ক্রিমি ল্যাটে? আপনার যা ভালো লাগে। আরে সেটা কেমন কথা, তুমিই বলো। নীলা কিছু না বলে মৃদু হাসলো। সাদিদ বুঝতে পেরে নিজেও হাসলো। তারপর নীলার নাকটা টিপে দিয়ে একজন ওয়েটারকে ডেকে ক্রিমি লাটে দিতে বলল। টেবিলে একটা কফি দেখে নীলা কিছুটা অবাক দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। অপরদিকে সাদিদ ঠোঁট কামড়ে দুষ্ট হাসছে। নীলার আর বোঝার বাকি নেই যে সাদিদের দুষ্ট বৃদ্ধি। বুঝলে পাখি, এক পাত্রে আহার করলে মহব্বত বৃদ্ধি পায়, তাই মহব্বত বৃদ্ধিকরণের প্রক্রিয়া চালাচ্ছি। নীলা নিজের মনে বলে উঠল, এই ছেলে মারাত্মক লেভেলের চাপাবাজ। নিজের দিক ঠিক রাখতে দুনিয়ার সব আজগুবি লজিক এনে দাঁড় করাতেও সে পিছু পা হয় না। সাদিদ নীলার কুচকানো কপাল দেখে মৃদু হাসল। তারপর নীলার দিকেই প্রথমবার কফিটা এগিয়ে দিল। তারপর নিজেও কফি কাপে চুমুক দিল। তারপরে বেশ খুশি হয়ে বলে উঠল, লাজবাব। জীবনে এত কফি খেয়েছি কিন্তু এত টেস্টি কখনোই মনে হয়নি। অল ক্রেডিট গোজ টু। এতটুকু বলেই সাদিদ থেমে গেল। নীলার দিকে খানিকটা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে উঠল, মাই কোয়েন্স লিপস আর রিয়েলি ডেলিশিয়াস বেব। বলেই সাদিদ ছোট্ট করে নীলার কানের লতিতে চুমু খেল। নীলা কারেন্টের শক খেয়েছে, এমনভাবে মাথা নিচু করে পিছিয়ে আসলো। হার্টবিট তার অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। এই ছেলে না জানি কোনো একদিন তার অসভ্য কথাবার্তায় আর কাজকর্মে নীলার অ্যাটাক ফ্যাটাক করিয়ে ফেলে। নীলার লজ্জা রাঙা মুখটা দেখে সাদিদ মাথা চুলকে নিঃশব্দে হাসলো। এই মেয়েটার সামনে থাকলেই তার ভয়ঙ্কর সব কাজ করে ফেলতে ইচ্ছে করে। নিজের এমন নিয়ন্ত্রণহীন কাজ কারবারে সাদিদ এবার নিজেই হাসলো। নীলা তার দিকে মাথা তুলে তাকাতেই সাদিদি আবার বলল, আর অপেক্ষা করা যাচ্ছে না। লজ্জায় তোমার এই লাল লাল মুখটা দেখলে আমারই অবস্থা খারাপ হয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ রাখাটা আসলে দুঃসাধ্য হয়ে ওঠে। নীলার পক্ষে আর সম্ভব নয় এইসব লাগাম ছাড়া কথাবার্তা হজম করা। তাই সে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু সাদিদ দ্রুত তার হাতের কবজিতে ধরে আটকে দিল। আচ্ছা, বসে কফিটা শেষ কর, আর কিছুই বলবো না। সত্যি তো? আমার পাখি, সত্যি। নীলা মুচকি হেসে চেয়ারে বসল। সাদিদও এবার ভদ্র ছেলের মতো নিজের লাগামহীন কথাবার্তা বন্ধ করল। সাদিদরা খুব কম সময়ের জন্য এসেছিল, তাই নীলাদের ব্রেকফাস্টের পরপরই তারা রিসোর্ট থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নীলা আর শান্ত এবারও গিয়ে পেছনের সিটে বসেছে। তানভীরকে বাসে উঠতে দেখেই শান্তর মেজাজ আবারও তিরিক্ষি হলো। সকাল থেকে এই মানুষরূপী সাদা ভূতের দর্শন সে একবারও পায়নি। কে জানে কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছিল, কিন্তু এতক্ষণ পর এখন তাকে দেখেও আবার রাতের ঘটনা মনে পড়ল এবং রাগ ক্রমাগত ফুঁসিয়ে উঠল। সাদিদ এসে নীলাদের সিটের সামনে দাঁড়িয়ে খানিকটা শুকনো কেশে গলা পরিষ্কার করল। নীলা তাকে দেখেই জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করল, আর সাদিদের অবস্থা বুঝতে পেরে সে মিটমিটিয়ে হাসতে লাগলো। এবার শান্তর কোনো দিকে খেয়াল নেই, সে কেবল তানভীরকে পেছন থেকে তীক্ষ্ণ চোখে দেখছে। শান্ত, তুমি কি এখানেই বসতে চাও? জি ভাইয়া, কেন? আসলে শান্ত এবার সাদিদের ভাবভঙ্গি খেয়াল করছে। সাদিদ সরাসরি তাকে উঠে যেতে বলতে পারছে না, তাই মাথা চুলকাচ্ছে। শান্ত এবার আর চোখে নীলাকেও পরখ করলো। সে ক্রমাগত ব্লাশ করছে। বুদ্ধিমতী শান্তর আর বোঝার বাকি নেই যে কোন নদীর পানি কোন সমুদ্রে গিয়ে পড়ছে। হারামি, তুই আমার সামনে সাধু সাজস, তলে তলে টেম্পো চালাস, আর আমি জানতে চাইলে বলো হরতাল। দোস্ত আসতে রাজহাঁসের মতো চেঁচাস কেন? সবাই এখনই শুনতে পাবে।
গতরাতে তানভীরও তাকে ভূত সেজে এমনটা বলেছিল। শান্ত আর কথা না বাড়িয়ে হাসি মুখে সিট থেকে উঠে গেল। ইতিমধ্যে সবাই সিটে বসেছে, তাই শুধুমাত্র তানভীরের পাশের সিটটা খালি রয়েছে। কিন্তু শান্তর সেখানে বসার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আর অপরদিকে সাদিদ নীলার মধ্যে কাবাব মে হাড্ডি হবারও ইচ্ছা নেই, তাই শান্ত বাধ্য হয়ে তানভীরের পাশের সিটটাতে গিয়েই বসল। নিজে কাবাবের মধ্যে হাড্ডি হবার থেকে পাশের জনকে কাবাব বানিয়ে খেয়ে ফেলা অতি উত্তম। শান্ত আর চোখে তানভীরকে একবার দেখে নিয়ে কুটিল হাসলো। তানভীরকে রাতের জন্য আরেকটু ধুলাই করবে ভেবেই শান্তর মনে খুব শান্তি লাগছে। পাশে কাউকে বসতে দেখে তানভীর এবার মাথা তুলে তার দিকে তাকালো। শান্তকে দেখে এমন একটা ভাব করলো যেন তাকে সে এই জীবনেই দেখেনি। অপ্রত্যাশিত আগন্তুকের ন্যায় তানভীরের এমন ব্যবহারে শান্ত ভ্রু বাঁকিয়ে তাকালো। তানভীর সেটা দেখেও না দেখার ভান করে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। শান্তর রাগে পিত্তি জ্বলছে। ভাব আমার সাথে ভাব মারে? তোর ভাবের গোষ্ঠী কিলাই। শান্ত নিজেই বকবক করে তানভীরের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সমস্যা কি তোমার? এমন সারের মতো কেউ কেউ করছো কেন? শান্ত বিস্ফোরিত চোখে তানভীরের দিকে তাকালো। সে তো নিজের মনে আওড়া ছিল, এই ছেলে শুনল কিভাবে, কিন্তু পর মুহূর্তেই চমকিত ভাব বাদ দিয়ে সে ক্ষেপে উঠল। যাদের ষাঁড়ের মতো কান তাদের কাছে সব কথা কেউ 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 মনে হয়। শান্তকে অবাক করে দিয়ে তানভীরের আবারও চোখ বন্ধ করলো। শান্তর যেন নিজের চোখেও বিশ্বাস হচ্ছে না। ছেলেটা হঠাৎ এত ভালো হয়ে গেল কিভাবে? 2 দিন আগে তো হুমড়ি খেয়ে তার সাথে ঝগড়া করলো, এখন এত ভদ্র হয়ে গেল কিভাবে? অদ্ভুত। বেশ কিছুক্ষণ যাবৎ সাদিদ বেশ ভদ্রতা বজায় রেখেছে। নো দুষ্টমি, নো খুনসুটি, এক কথায় নীরবতায় বাস ভ্রমণ উপভোগ করেছে এবং নীলাকেও করতে দিয়েছে। চোখে রৌদ্র লাগছে এমন একটা ভাব নিয়ে সাদিদ এবার জানালার পর্দাটা টেনে দিল। নীলা কিছু বলার জন্য ফিরে তাকাতেই দেখতে পেল সাদিদ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেছে। হয়তো ঘুম পেয়েছে, তাই নীলাও আর কিছু বলতো না। চুপচাপ সে কানে ইয়ারফোন গুঁজে দিল। মিনিট 2-1 পরে পিঠের দিকে থেকে সাদিদের বাম হাতটা নীলার কোমর স্পর্শ করতেই নীলা দ্রুত চোখ খুলে সাদিদের দিকে তাকালো। সাদিদ এখনো চোখ বন্ধ করে রয়েছে, কিন্তু তার হাত দুটো এক জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকলো না। নীলার কোমরে সাদিদের আঙুলগুলো ক্রমাগত চলতে লাগলো। কোমর সাদিদের এমন করে আঙুল স্লাইড করাতে নীলার শরীর বারবার কেঁপে উঠেছে। সে নিজের কাপা হাতে সাদিদের হাতটা কোমর থেকে সরাতে গেলে সাদিদ এক হাতে তার কোমর মৃদু চাপ দিল। নীলা এবার সহ্য করতে না পেরে সাদিদের কাঁধে মুখ গুজে কণ্ঠ কাঁধে নামিয়ে বলল, জি জি জি, ছেড়ে দিন। সাদিদ এবার দুষ্টুমি থামিয়ে দিল। চোখ খুলে আশেপাশে একবার সব সদস্যদের দেখে নীলার কপালে একটা নিঃশব্দ চুমু খেলো। নীলা এবার নিজেকে সরিয়ে নিতে চাইলে সাদিদ আবার তাকে আটকে নীলাকে এক হাতে জড়িয়ে নিয়ে সে সিটে হেলান দিল। নীলা বাধ্য হয়ে সাদিদের বাহু বন্ধনে আটকা পড়লো, কিন্তু তার দৃষ্টি এদিক ওদিক। সেটা কেউ যদি তাদেরকে এভাবে দেখে ফেলে নিশ্চয়ই সেটা ভালো চোখে দেখবে না। সাদিদ আচমকা নীলার ডান কানের ইয়ারফোনটা টান দিয়ে খুলে ফেলে। নীলা কিছুটা অবাক হতেই সাদিদ মৃদু হেসে নিজের কানে সেটা লাগালো। এবার নীলাও হাসলো, লাজুক হাসি। কিন্তু এত কিছুর মধ্যে নীলার মিউজিক প্লেয়ারে যে জাস্টিন বিবারের লাইফ ইন লাভ ইউ গানটা চলছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। সাদিদ নীলাকে এর জন্য ছেড়ে দেবে নাকি? সাদিদ নিচু হয়ে কানে কানে ফিচেল স্বরে বলে উঠল, আমি বাধা দিলাম কবে? বরং তুমি তো দূরে সরিয়ে রাখো, নিজেও কাছে টানো না, আর আমি যখন টেনে নিতে চাই তখনও তোমার কাঁপাকাঁপি দাপাদাপি শুরু। নীলা সাদিদের বুকে আস্তে করে একটা কিল বসালো। অসভ্য। নীলার মুখ থেকে আবার এই শব্দ শুনে সাদিদ হেসে ফেলল। সবাই যেন না শুনতে পায়। নীলা দ্রুত সাদিদের মুখে নিজের হাত চেপে ধরে এদিক সেদিক তাকাতে লাগলো। কেউ খেয়াল করেনি দেখে হাফ ছাড়ল, কিন্তু সাদিদের থেকে বাঁচতে পারল না। নীলার হাতটা ধরে রেখে সাদিদ তার হাতের তালুতে চুমু দিল। নীলা শিহরিত হয়ে হাত সরিয়ে নিতে চাইলেই সাদিদ তাকে আরও টেনে নিয়ে চুমু দিল। সাদিদের থেকে ছাড়া পেয়ে নীলা লজ্জায় লাল নীল হয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল। নীলার লজ্জায় রাগা মুখটা দেখে সাদিদ নিঃশব্দে হাসতে লাগলো। সাদিদরা বাসায় আসতে এক দফা অবাক হলো। আটশাট পোশাক পরিহিত মেয়েটাকে দেখেই সাদিদের কপাল অটোমেটিক্যালি কুঁচকে এলো। মেয়েটা তাদেরকে দেখে এক প্রকার দৌড়ে আসলো। খুশিতে আত্মহারা হয়ে শায়লা রহমানকে জাপড়ে ধরল। মামি। তানহা শায়লা রহমানকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল। এক প্রকার হাড়গোড় ভেঙে ফেলার জোগাড়। শায়লা রহমানের বোধহয় শ্বাস আটকে যাওয়ার অবস্থা, কিন্তু তানহার ছাড়ার নাম নেই। কিরে, তুই কখন আসলি? ভাই কিছুক্ষণ আগেই এসেছে, তোমাদের সারপ্রাইজ দেব বলে ফোনে বলিনি। সেটা না হয় বুঝলাম, কিন্তু ফুপা ফুপি কই? তারা আসেনি? না ভাই, বাবার অফিসে ভীষণ চাপ, সময় একেবারে নেই, তাই বাবা আসেনি। আর মা বাবার জন্য আটকা পড়েছে। আচ্ছা, তাহলে তুই উপরে যা, ফ্রেশ হয়ে নিচে আস, খেয়ে থেকে তো না বাকি কথা বলবো।
সবাই তানহার সাথে কৌশল বিনিময় করে উপরে উঠে গেল। সাদিদ তাকে এক পলক দেখে উপরে ওঠার জন্য সিঁড়িতে পা বাড়ালো, কিন্তু তানহা গিয়ে পেছন থেকে তার হাত টেনে ধরল। এতদিন পর দেখা, ভালো আছে কি সেটাও জিজ্ঞাসা করবি না? তুই যে ভালো আছিস সেটা দেখতেই পাচ্ছি, আর কান যেহেতু ঠিকঠাক আছে সবার কথোপকথনও শুনেছি। এত তেরামি করে কথা বলিস কেন? সরি টু সে, বাট আমি তোর জন্য নিজেকে চেঞ্জ করতে পারবো না। বলেই সাদিদ উপরে উঠতে গেলে তানহা আবারও তার হাত টেনে ধরল। সাদিদের এবার রাগে চোখ মুখ গরম হয়ে লাল হলো, ঝাটকা মেরে তার হাতটা সরিয়ে নিল, গম্ভীর স্বরে ধমকে উঠল। খবরদার তানহা, একদম আমার গা ঘাঁষাঘাঁষি করবে না। এমন করিস কেন সাদি? আর সবার সাথে তো এমন করিস না, কেবল আমার বেলাতেই তোর এত রাগ এত ক্ষোভ। কেননা বাকি সবাই তোর মতো কাজ করবার করার চেষ্টা করে না, তাই এমন করি না। ইন্টারমিডিয়েটের কথা এখনো মনে ধরে রেখেছিস? সেটাই কি যথাযোগ্য নয়? তানহার উত্তর শোনার সাদিদ আর প্রয়োজন বোধ করল না, কেননা সে আর কথা বাড়াতে চায় না। তাই দ্রুত পায়ে নিজের রুমে গেল। তানহাও এবার ফুসতে ফুসতে ফ্রেশ হতে চলে আসলো, কিন্তু আয়নার সামনে নিজের প্রতিবিম্বকে দেখে সে তৃপ্তির হাসি হাসল। এবার তোকে ছাড়ছি না সাদি, অনেকদিন আমার থেকে দূরে সরে থেকেছিস। এবার তোকে এই তানার জেলে আটকা পড়তেই হবে, কেননা নিজেকে আমি সেই রকম ভাবেই তৈরি করেছি। রাতের খাওয়া দাওয়ার পর নীলা রুমে আসতেই ফোনের ভাইব্রেশনের আওয়াজ শুনতে পেল। সেন্টার টেবিল থেকে ফোনটা তুলে স্ক্রিনে তাকাতেই সে নিঃশব্দে হাসলো। সে ফোনটা রিসিভ করে বিছানায় গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাবার পর্ব শেষ? জি শেষ। আপনি খেয়েছেন? না, একটু পর খাবে। অনেক রাত হয়েছে, আর কখন খাবেন? খাবো তো, কিন্তু আগে অন্য জিনিস খাবো, বলতে পারো স্পেশাল জিনিস। নীলা বোকার মতো প্রশ্ন করে বসল। কি জিনিস? সাদিদ ফোনের অপপাশে ঠোঁট কামড়ে দুষ্ট হাসছে। ফোনটা নিয়ে হেঁটে বারান্দায় গেল। সে সোফায় বসে নিচু স্বরে বলল, আই ওয়ান্ট এ কিস। খবরদার, হাত ভেঙে রেখে দেবো কিন্তু। তাহলে এমন পচা কথা বলেন কেন? এমন কথা বললে ফোন রাখতেই হবে। কোথায় পচা কথা বললাম? মানে একটু আগে কে বললো কিস টিসের কথা? এসব কি ভালো কথা? শুধু ভালো নয় পাখি, অতি ভালো কথা। আর নিশ্চয়ই ভালোর সঙ্গে অতি সুস্বাদুও হবে। সেদিন কফি খাওয়ার পর থেকে এমনটাই মনে হচ্ছে। নীলার শ্বাস আটকে যাওয়ার অবস্থা, পাখা চলছে, তারপরও সে ঘেমে যাচ্ছে। কিন্তু অপরদিকে সাদিদ নেশাক্ত কণ্ঠে বলল, পাখি, কবে আসবে সেই দিনটা? অপেক্ষার রজনী যে বড্ড দীর্ঘ এবং কষ্টদায়ক। আমি রাখছি। শুধু তো এইটাই পারো। সাদিদ নিজেই ফোনটা কেটে দিল। আর নীলা এখন হাসছে। মাঝে মধ্যে সাদিদের বাচ্চামিগুলো দেখলে না হেসে পারা যায় না। রাগ করলে দুনিয়ার সব ভুলে যায়। এত বড় মানুষটা বাচ্চাদের মতো আচরণ করে। নীলার মনে হয় এই ছেলের রাগটা যেন সবসময় নাকের ডগায় লেগে থাকে, একটু এদিক সেদিক হলেই তাতে বিস্ফোরণ ঘটে। নীলার হাসতে হাসতে এখন পেটে খিল ধরে যাবার অবস্থা। এমত অবস্থায় ফোনে মেসেজের টোন শুনে তার ধ্যান ভাঙল। মেসেজ চেক করার জন্য ফোনটা হাতে নিতেই তার হাসি এবার ফোঁস হয়ে জানালা দিয়ে উঠে গেল। হাসি পাচ্ছে না? হ্যাঁ, খুব হাসি। আচ্ছা, এখন খুব করে হেসে নাও। কয়েকদিন পরে তো কান্না করেই সময় যাবে না, তাই এখন যত বড় হেসে নাও। শীঘ্রই তোমার জন্য হাসি কান্নার সংমিশ্রণের ব্যবস্থা করব। তখন তোমার এই অবস্থা দেখে আমি হাসবো। এক কথায় দম ফাটানো হাসি যাকে বলে। কি ভয়ঙ্কর ছেলে! নীলা আবারও ঘামতে লাগলো। এই ছেলে সত্যি তার কোনো একদিন মরণ ব্যাধির রোগ বাঁধিয়ে ছাড়বে, তার ভালোবাসার বীজ হিসেবে মরণ ব্যাধি বীজ। আশেপাশের পরিবেশ দেখতে নীলার বেগ পেতে হচ্ছে, কেননা সাদিদ প্রচণ্ড স্পিডে ড্রাইভ করছে, যার জন্য ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। এখন শুধু অ্যাক্সিডেন্ট না হতেই হয়। নীলা যে কিছু বলবে সেটাও রাস্তা নেই। এক ধমকি খেয়ে সে ঠান্ডা। সাদিদ যে মারাত্মক রেগে আছে সেটা বোঝাই যাচ্ছে, তাই নীলার সাহসে কোলাচ্ছে না আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করার। ভয় এক প্রকার জড়সড় হয়ে সে সিটে বসে রয়েছে। জনসমাগম থেকে বেশ দূরে, সম্ভবত মোবাইলের দিকে এসে বড় একটা মাঠে সাদিদ গাড়িটা ব্রেক করলো। এতটা সময় নীলা একটা শব্দ পর্যন্ত করতে পারেনি। রাগে সাদিদের মুখ লাল হয়ে আছে, ফর্সা গায়ে হাতের কপালের রগগুলো স্পর্শ ভেসে উঠছে। গাড়ি ব্রেক করে সাদিদ সিটে চোখ বন্ধ করে হেলান দিল। তার নিঃশ্বাস দ্রুত হচ্ছে, ঘন নিঃশ্বাসের শব্দে জানালা বন্ধ করিতে স্পষ্ট শোনা যাচ্ছে। কিছু মুহূর্ত পর সাদিদ চোখ বন্ধ রেখে নীলার বাহুতে টান দিয়ে তার বুকে নিয়ে আসলো। নীলা কিছুই বুঝে উঠতে পারলো না, হঠাৎ এভাবে টান দেওয়াতে হালকা ব্যথা অনুভব হচ্ছে।
শুধু সেইটুকুই অনুভব করতে পারছে। সাদিদের বাকি সব কর্মকাণ্ডগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সাদিদ এবার নীলার মাথাটা বুকে শক্ত করে চেপে ধরল। কত সময় এভাবে কেটে গেল তার আন্দাজ করা মুশকিল। নীলাও চুপচাপ সাদিদের বুকের উষ্ণটা অনুভব করে গিয়েছে। সাদিদ এবার ঠিক করে বসে নীলাকেও সিটে ঠিকভাবে বসিয়ে দিল। নীলার ডান হাতটা মুঠো করে ধরে একটা লম্বা শ্বাস টেনে বলল, ভয় পেয়েছো? নীলা মিয়ে গেল। সে সত্যি সাদিদের এমন কাজে ভয় পেয়েছিল, কিন্তু মুখে বলার সাহস পাচ্ছে না। সাদিদ এবার মৃদু হাসল। নীলার গালে একটা হাত রেখে আদর মাখা কণ্ঠে বলল, আমাকে ভয় পাবার কি হলো? আমি কি কখনো তোমার উপর হাত তুলবো নাকি? আর তোমার সাথে কাপুরুষের ন্যায় আচরণও করবো না, এমন আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। না, তেমন কিছু না। আসলে তখন আপনি ওই রকম রেগে গিয়েছিলেন বলে। না রেগে কি করব? ওই ছেলেটা তোমাকে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিল, এটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? মেরে ফেলিনি যে এইটাই তার ভাগ্য। শালাকে আরও খানিকটা লাগাতে পারলে বোধহয় শান্তি লাগতো, কিন্তু তারা জোরপূর্বক ধরে ফেলাতে পারলাম না। আটকিয়ে তাকে তো বাঁচিয়ে দিল, কিন্তু আমার যে এখন অগ্নির তাপ অনুভব হচ্ছে, গায়ে রীতিমতো আগুন জ্বলছে। আপনি আবারও উত্তেজিত হচ্ছেন কেন? এমনটা তো রোজ রোজ হয় না, আজকেই জীবনের প্রথম। ইনশাল্লাহ শেষ। এতদিন যেহেতু সামলাতে পেরেছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ পারবো। মানে এতদিন সামলানো? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। সাদিদ এবার রাগ ভুলে মাথা চুলকে ঠোঁট কামড়ে হাসছে। নীলাও এবার ভয়টায় ভুলে সাদিদের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। কিছুটা সন্দেহ প্রবল দৃষ্টিতে সে বলে উঠল, আমার বান্ধবীরা সবসময় এই কথাটা বলতো, এমনকি আমারও যে মাথায় আসেনি সেটা নয়। স্কুল কলেজ লাইফ এতটা শান্তিপূর্ণভাবে ইফ টিচিংবিহীন কাটানো চারটেখানি কথা নয়। এতদিন উত্তরটা না খুঁজে পেলেও আজকে বোধহয় পেয়ে যাচ্ছি। নীলার রাগী চেহারা দেখিয়ে সাদিদ এবার হেসে দিল। সাদিদের কর্মকাণ্ড নীলার আর বোঝার বাকি নেই, তাই সে রাগ করে গাড়ির দরজা খুলতে নিলে সাদিদ তাকে বাধা দিল। ছাড়ুন বলছি, আপনার সাথে আমি এক মুহূর্তও থাকবো না। কিন্তু নীলা সোনার পাত্রী নয়, সাদিদের সাথে জোর কাটিয়ে দরজা খেলতে চাইছে। তাই সাদিদও এবার জোর করলো, টান দিয়ে নীলাকে এনে তার কোলে বসালো। নীলা অনবরত ছুটে যাবার চেষ্টায় আছে, কিন্তু সাদিদের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারলেই হয়। ছাড়ুন আমাকে, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমার ছোট্ট পাখিটার এত রাগ! একটু শান্ত হও, আমি সব বুঝিয়ে বলছি। সাদিদ এবার হাসতে হাসতেই নীলাকে শক্ত করে তার বুকে চেপে ধরল। মাথায় চুমু খেয়ে আলতো করে চোখে হাত বোলাতে বোলাতে বলে উঠল, প্লিজ রাগ করে না পাখি, আমার কি দোষ বলো? প্রেয়সী নিজের থেকে 1000 মাইল দূরে, তার উপর সে আগুন সৌন্দর্য নিয়ে জন্মেছে। এতটা হাত গুটিয়ে কিভাবে বসে থাকবো? নীলা এবার ধুম করে সাদিদের বুকে কিল বসালো, কিন্তু সাদিদ আরাম পেয়েছে এমন একটা ভাব ধরে বলল, আরেকটা দাও তো। এত নরম কেন তোমার হাতগুলো? মনে হয় তুলো দিয়ে আঘাত করেছে। নীলা গরম চোখ করে তাকাতেই সাদিদ এবার দুষ্টমি শুরু করলো। নীলার চোখের পাতায় চুমু দিয়ে হাসতে লাগলো। নীলার আবারও চোখ গরম করতে সাদিদ তার আরেক চোখের পাতায় চুমু খেলো। এমন করতে করতে সাদিদ নীলার 2 গাল, চোখ, কপাল সব জায়গায় চুমু খাওয়া শুরু করলো। নীলার পক্ষে আর রাগ ধরে রাখা সম্ভব নয়, এই ছেলেটা বড্ড বাজি। নীলা এবার আলতো করে সাদিদের বাহুতে চিমটি কেটে তার বুকে মুখ গুজল। সাদিদ তাকে বাহু বন্ধনে আগলে দিয়ে বলল, মহারানীর রাগ কমেছে? না, কমেনি। এমনটা করলে রাগ কমবে কিভাবে? পাখি, আমি বাধ্য ছিলাম। তাই বলে আমার উপর নজর রাখবেন? কারো উপর এমনভাবে নজর রাখা ঠিক? আপনিই বলেন। একদম ঠিক নয়, কিন্তু পাখি আমার দিকটা একটু দেখো। নিজে এখানে উপস্থিত ছিলাম না, তার উপর আমাদের মধ্যে পূর্বে এত সব ঘটনা হয়েছিল যে তোমাকে ভালোভাবে কিছু বললেও বোধহয় শুনতে না, আর তুমি শুনলেও খারাপ ছেলেগুলো ভালো কথা শুনতে চায় না। তাই আমার অবর্তমানে তোমার যেন কোনো রকম ক্ষতি করতেই না পারে, সেই জন্যই এত নিরাপত্তা। ইচ্ছে করে তোমার উপর গোয়েন্দাগিরি করিনি, তোমার উপর আমার অঢেল বিশ্বাস রয়েছে, কিন্তু এই সমাজের মানুষরূপী কিছু অমানুষের উপর বিন্দুমাত্র নেই। তাই এইসব নজর টজরের ব্যাপার, এখানে আমার কি দোষ বলো? হ্যাঁ, সেটাই। আপনি কি কখনো নিজের দোষ দেখেন? আপনি হচ্ছেন শুদ্ধ সাধু সন্ন্যাসী, যারা সকল প্রকার দোষ পাপ থেকে মুক্ত, একেবারে নিট অ্যান্ড ক্লিন। সাদিদ নীলার কথায় হাসল।
রাগের তেজস্বী হয়ে থাকা প্রাণ পাখিকে লজ্জায় ফেলতে নীলার লাল হয়ে যাওয়া নাকটাকে নিজের নাকটা ঘষা দিল। নীলা তাতে মৃদু কেঁপে উঠল। সাদিদ নীলার নাকে নাক ঘষতে ঘষতেই নেশাক্ত হয়ে বলে উঠল, নিজেকে সঙ্গে স্পর্শ থেকে দূরে রেখে জীবনের মূল্যবান অল্প সময়টুকু নষ্ট করতে পারবো না। আমি তো জীবনকে আমার প্রাণ পাখি সে তো উপভোগ করতে চাই। আমার ছোট্ট একটা সংসার সাজাতে চাই। ছোট ছোট হাত পা নিয়ে আমাকে জড়িয়ে ধরবে, আধো আধো বলিতে বাবাই বলে ডাকবে। এরকম অসংখ্য প্রিন্স অ্যান্ড প্রিন্সেসের বাবা হতে চাই। এত সব ইচ্ছেগুলো কি সাধু সন্ন্যাসী হয়ে পূরণ করা সম্ভব? নীলার শরীর থরথর করে কাঁপছে। এই ছেলেটা তাকে না একদিন হাঁপানির রোগী বানিয়ে ফেলে। আর কথার কি ধরন, পুরো নির্লজ্জের কারখানা। লজ্জা শরম সব খেয়ে নিয়েছে। নীলার উত্তর না পেয়ে সাদিদ নীলার পিঠে হাত দিয়ে তাকে আরেকটু কাছে টেনে দিল। সিটে মাথা ঠেকিয়ে নীলার গালে এক হাত রেখে বলল, আমার ইচ্ছেগুলো পূরণ করবে না? আমাকে বাবাই বলে ডাকবে, তাদেরকে আনবার ব্যবস্থা করবে না? নীলার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। দম প্রায় আটকে আসছে। সাদিদের কথাগুলো নীলার শরীরে ক্রমশ কাঁটা দিয়ে উঠছে। তাই এবার এক প্রকার জোর খাটিয়ে সাদিদের থেকে সে দূরে যেতে চাইল, কিন্তু সাদিদ তাকে আরও টেনে ধরল। নীলার কাঁধে নাক ঘষতে ঘষতে নেশালো কণ্ঠে বলে উঠল, আরে পালাচ্ছ কেন? তুমি চাইলে যে আমি তোমাকে নিজের থেকে পালাতে দেব না। পাখি, এখনো অনেক পথ চলার বাকি, এখনো অনেকগুলো স্বপ্ন বুনন করবার বাকি। এগুলো না করে কোথায় যাও? প্লিজ ছাড়ুন, আমার শরীর কেমন যেন করছে। সাদিদের ফিচেল কণ্ঠের লজ্জা পানে নীলা এবার পুরোপুরি চুপসে গেল। লজ্জায় তার গাল নাক লাল হয়ে যাচ্ছে। নীলা এই অবস্থা দেখে সাদিদ ঠোঁট কামড়ে কানের কাছে মুখ লাগিয়ে বলে উঠল, বাট পাখি, I think it's not possible at the moment. We will have to wait for the right time. সাদিদ এতটুকু বলে থামল। নীলা চোখ বন্ধ করে রয়েছে। লজ্জায় সারা মুখ তার লাল হয়ে মৃদু কাঁপছে। সাদিদ নীলার বন্ধ চোখে ফু দিল। নীলা তাতে টিপটিপ করে চোখ খুলতেই সাদিদ নিজের মুখটা একেবারে নীলার কাছে নিয়ে গিয়ে বলে উঠল, পাখি, soon I will arrange that right time. And do whatever you want. I won't stop you. In fact, you may need to stop me. বলেই সাদিদ নীলার কোমরে জোরে চাপ দিল। নীলা মৃদু ব্যথায় আহ করে শব্দ করে উঠতেই সাদিদের মুখে দুষ্টু হাসি দেখে আবারও লজ্জায় কুকড়ে গেল। সে হাত দিয়ে মুখ ঢেকে সাদিদের বুকে হেলে পড়ল। আটকে যাওয়া গলায় নিচু স্বরে বলল, অসভ্য পুরুষ, নির্লজ্জ পুরুষ, একেবারে বাজে পুরুষ। সাদিদ আজ সারাটা দিন নীলাকে নিয়ে ঘুরে বেরিয়েছে। এতটা লং ড্রাইভের জন্য নীলার সন্ধ্যার পরপরই না খেয়ে ঘুম দিয়েছে। নার্গিস খাতুন এক দফা ডেকে গেছে, কিন্তু নীলার উঠবার নামগন্ধ নেই। তাই তিনি সেন্টার টেবিলে এক গ্লাস দুধ রেখে গিয়েছেন। যদিও দুনিয়া উল্টে গেলেও তিনি এই দুধের গ্লাস খালি করবে না। তারপরও যদি খিদে লাগলে খেতে পারে, সেজন্যই রাখা। ঘড়ির কাঁটা টিকটিক করে 10:15 এসে ঠেকেছে। নার্গিস খাতুনও এবার ডাইনিং টেবিল গুছিয়ে শোবার রুমে গিয়েছেন। সারাদিন তো আর বসে থাকেন না। মানুষ কম হলেও তাকে এক হাতে সব কিছু সামলাতে হয়। নার্গিস খাতুন নীলার রুমের সবুজ রঙের ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়েছেন। তাই অন্ধকার রুমে একজন মানুষের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। রুমের বারান্দায় অল্প আওয়াজ হতেই নীলা আরেক পাশ ফিরে কাঁথা মুড়ি দিল। ছায়াটা গুটি গুটি পায়ে এগিয়ে এসে বিছানার সামনে দাঁড়ালো। নীলাকে এলোমেলো হয়ে ঘুমাতে সে দেখে নিঃশব্দে হাসল। তারপর এগিয়ে গিয়ে দরজাটা লক করে দিল। নীলা বেঘরে ঘুমাচ্ছে। চুল বেনুনি পর্যন্ত করেনি, তাই একেবারে এলোমেলো হয়ে আছে। মধ্যরাতে প্রেয়সীর রুমে হামলাকারী প্রেমিক মুগ্ধ চোখে তার প্রাণ পাখিকে দেখছে। সাদিদ এবার এগিয়ে এসে বিছানায় বসল। নীলার মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে আলতো হাতে সরিয়ে দিল। এক দৃষ্টিতে অপলক চেয়ে থেকে নিচু হয়ে নীলার কপালে গভীর ভালোবাসায় চুমু এঁকে দিল। ঘুমের মধ্যে উষ্ণ স্পর্শে নীলা মৃদু কেঁপে উঠতেই সাদিদও আবারও নিঃশব্দে হাসল। প্রাণ পাখিকে সুন্দর ঘুমটা থেকে জাগানোর তার বিন্দু মাত্র ইচ্ছে করছে না, কিন্তু তার পরশে যে কাজটা করা অতি জরুরি। সাদিদ নীলার মাথায় হাত বুলাতে বুলাতে মৃদু স্বরে ডাকল, প্রাণ পাখি। নীলা অপর পাশ হয়ে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম ভাঙল না। সাদিদ উঠে গিয়ে অপর পাশে আসলো। নীলার গালে আলতো করে হাত বুলাতে বুলাতে আবারও ডাকল, প্রাণ পাখি ওঠো, আমি এসে গেছি তো। নীলা এবার ঘুম ঘুম চোখে চোখ খুলে তাকাবার চেষ্টা করল।
হালকা আলোয় সাদিদের প্রতিচ্ছবি দেখে সে ভাবল স্বপ্ন দেখছে, তাই মৃদু হেসে আবারও চোখ বন্ধ করল। সাদিদ নীলার কর্মকাণ্ড দেখে এবার ছোট্ট করে একটা শ্বাস টানল। পাশের কেটলি থেকে পানি নিয়ে অল্প একটু পানি ছিটা দিতেই নীলা দ্রুত চোখ খুলে তাকালো। অবিশ্বাসের ন্যায় সাদিদকে দেখে চিৎকার দিতে গেলেই সাদিদ তার মুখ চেপে ধরল। এই একদম না, আমি তো ভয় পাচ্ছ কেন? সাদিদ মুখ থেকে হাত সরিয়ে নিতেই নীলা ঘুম ঝরানো কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, ভয় পাবো না? এমন ভূতের মতো এত রাতে এখানে কি করছেন? ফোন কই তোমার? কেন? ফোন দিয়ে কি কাজ? কেননা সেটা দিয়ে এখন তোমার মাথা ফাটাবো। আর এবার কণ্ঠ খানিকটা খাদে নেমে গেল। ফোন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হয়তো সাদিদ এত রাতে এসেছে, তাই পাশে ড্রয়ার থেকে চুপচাপ ফোনটা হাতে নিল। কিন্তু ফোনের লক খুলে স্ক্রিনে চোখ যেতেই নীলা একটা শুকনো ঢোক গিলল। ভয়ে ভয়ে সাদিদের দিকে তাকাতেই সাদিদের কপাল কুঁচকে রাগ প্রকাশ করার পদ্ধতিটা দেখতে পেল। কি এবার বুঝতে পেরেছো এত রাতে এখানে কেন? সরি, আসলে ফোন সাইলেন্ট মোডে ছিল। কলেজ থেকে তো সোজা আপনার সাথেই ছিলাম, তারপর আর জেনারেল মুড অন করতে ভুলে গিয়েছি। নীলার এলোমেলো দৃষ্টি দেখে সাদিদ এবার মুচকি হাসল। কাছে বসে নীলার সামনে আসা চুলগুলো কানের পেছনে খোঁজে দিল। নীলাও এবার মৃদু হাসল, কিন্তু পর মুহূর্তেই প্রায় চেঁচিয়ে উঠল। আপনি এত রাতে আমার রুমে কিভাবে আসলেন? যেভাবে বাকি মানুষজন আসে, আই মিন হেঁটে হেঁটে। এটা আমার প্রশ্নের উত্তর নয়, সত্যি করে বলুন। আমার হাতে কোনো রাস্তা ছিল না, তুমি ফোন ধরছিলে না, তার উপর তোমার জন্য বাসায় সবাইকেও এখন জানাতে পারবো না। তাহলে বারান্দা ছাড়ার উপায়টা কি? আপনি বারান্দা দিয়ে এসেছেন, কিন্তু কিভাবে? একটু কষ্ট হয়েছে, বাট ব্যাপার না। নীলা এবার উঠে গিয়ে রুমের এলইডি লাইটটা দিয়ে দিল। তীক্ষ্ণ চোখে সাদিদকে উপর থেকে নিচ পরখ করতে লাগলো। আরে বেবি, এইভাবে দেখার কি আছে? আই এম টোটালি ফাইন। এইভাবে গুটুর গুটুর করে দেখো না তো। কেউ নো না, আই এম শাই বয়। সাদিদের বলার ধরন আর এক্সপ্রেশন দেখে নীলা মুখ চেপে হাসলো, কিন্তু তারপর কপর রাগ দেখিয়ে বলল, আপনি লাজুক হলে পৃথিবীতে নির্লজ্জের ডেফিনেশন পাল্টে যাবে। কেন? আমি এমন কি কাজ করলাম যে আমার নামে এমন অপবাদ রটাচ্ছ? বলো, আমি কি তোমাকে কখনো জাপটে ধরে এলো পাতাড়ি চুমু খেয়েছি? নাকি কখনো ফ্রেঞ্চ কিস করেছি? না তোমাকে বেডে নিয়ে দোহাই লাগে, থামুন। এমন লাজুক ছেলে আমি পৃথিবীর আনাচে কোনাচে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজলেও পাবো না। নীলা দুই হাত কানে চেপে ধরে প্রায় চেঁচিয়ে কথাটা বলল। নীলার কানে এমন অবস্থা দেখে সাদিদ বেশ ভাব নিয়ে বলল, আরে আরে, প্রশংসা করতে চাও ভালো কথা, এমন চিল্লাচিল্লি করছো কেন? আমি এতটা করতে বলিনি, বুঝলে? আমি অনেক দয়ালু মানুষ, অল্প করলেই সন্তুষ্ট। সাদিদের এমন বেপরোয়া ভাব দেখে নীলা পারছে না নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে। সবটা যে নীলাকে হেনস্থ করার পায়তারি সেটার তার বুঝতে কষ্ট হচ্ছে না। নীলার এমন অসহায় ফেস দেখে সাদিদ এবার হেসে দিল। এগিয়ে এসে নীলার গালে হাত রেখে কপালে ছোট্ট করে চুমু খেল। আচ্ছা আর বলবো না, এখন এখানে বসো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সাদিদ নিজেই নীলাকে টেনে এনে বিছানায় বসালো। তারপর নীলার পড়ার টেবিলের উপর থেকে নীল রঙের একটা শপিং ব্যাগ নিয়ে আসলো। নীলা অবাক চোখে দেখছে নিজের রুমে এই জিনিসটা রাখা, কিন্তু সে ঘুমানোর সময় দেখলো না। এখন কোথা থেকে কে আসলো? নীলার চিন্তা ভাবনার মধ্যেই সাদিদ এসে তার পাশে বসলো। ব্যাগটা নীলার হাতে দিয়ে বলে উঠল, তোমার জন্য। কি এটা? নীলা ব্যাগটা খুলতেই অবাক চোখে সাদিদের দিকে তাকালো। অপরদিকে সাদিদের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। একটা রেড কালারের ওয়েটলেস জর্জেট শাড়ি, যার ফুল বর্ডার গোল্ডেন স্টোনের কারুকার্যে তৈরি করা। নীলা শাড়িটার উপর আলতো হাতে ছুঁয়ে দিল। শাড়িটা খুব সুন্দর হয়েছে, সাদিদের পছন্দ আছে বলতে হবে, কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করা টাই আপ ব্লাউজ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেখে নীলা লজ্জা না পেয়ে থাকতে পারল না। নীলার মুখে ঈষৎ লালাভ বর্ণ দেখে সাদিদ দুষ্টু হেসে বলল, লজ্জা পাওয়ার কি আছে? এগুলো ছাড়া কি শাড়ি পরা যায় নাকি? আপনি একটা নির্লজ্জ। আরে এইটা কেমন কথা? যদি বাকি জিনিসগুলো না আনতাম তাহলে হয়তো এই অপবাদটা মানা যেত। উইদাউট ব্লাউজে তোমাকে কতটা লোভনীয় লাগতো সেটা আন্দাজের বাইরে। আমি এত কষ্ট করে নিজেকে সংবরণ করলাম আর তুমি কিনা আমাকে এমনটা বলছো?
নীলার কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। দোষটা তারই, কেননা সে ভালোই জানে সাদিত কেমন ঠোঁট কাটা স্বভাবের। তারপরও সে যেচে গিয়ে বারবার লজ্জায় পড়ে। নীলার অবস্থা দেখে সাদিত ঠোঁট টিপে হাসছে। প্রাণ পাখিটাকে আর জ্বালাতে চায় না, তাই উঠে দাঁড়িয়ে বলল, আখি, শাড়িটা দ্রুত পরে দাও, আমি বারান্দায় ওয়েট করছি। হয়ে গেলে বলে দিও, ঠিক আছে? মানে এখন শাড়ি পরবো? জি মহারানী, এখনই পরবেন। কিন্তু সেটা সম্ভব। কেন? এই না আবার অসম্ভবের কি আছে? নীলা এদিক সেদিক তাকিয়ে হাতের নখ খুঁটে যাচ্ছে। নীলার এমন ভাবসাব দেখে সাদিদের কপাল কুঁচকে এলো। কি হয়েছে পাখি?